আমি বললাম একটা আইসক্রিম কিনবো, আর আমাকেও সেই আইসক্রিম খেতে দিতে হবে। মানে এক আইসক্রিম দুইজন মিলে খাবো। ম্যাম বলল, ওরে দুষ্টু, পেটে পেটে এত কিছু। আমি বললাম, লাগলে বলেন, না হলে চললাম। ম্যাম বলল, আচ্ছা ঠিক আছে, তাও রাজি, তবুও আইসক্রিম কিনে দাও। আমি বললাম, ওকে, তাহলে আপনি এখানেই থাকেন, আমি ওই পাশে গিয়ে আইসক্রিম নিয়ে আসছি। বলেই আমি ম্যামকে রেখে রাস্তার এপারে চলে আসলাম। তারপর একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম নিলাম। হঠাৎ একটা বিকট আওয়াজ কানে আসলো, আর আমি সাথে সাথেই পিছনে তাকালাম। আর যা দেখলাম তা দেখে আমার পায়ের মাটি এক নিমিষেই সরে গেল, কারণ দেখলাম ম্যাম রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। ম্যামকে একটা কার ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছে। কারের দিকে তাকিয়ে দেখি হৃদয় ছেলেটি আমার দিকে তাকিয়ে হাসতেছে, তার মানে সেই ম্যামকে ধাক্কা দিয়েছে। এইসব কাণ্ড দেখে আমি কিছুক্ষণের জন্য থ হয়ে দাঁড়িয়ে রইলাম। কি হয়ে গেল কিছুই বুঝলাম না। তারপর আমি ম্যাম বলে একটা চিৎকার দিলাম, বলে ওনার কাছে এক দৌড়ে ছুটে গেলাম। ওখানে থাকা সব মানুষের কাছে গিয়ে ভিড় জমিয়ে ফেললো। আমি ম্যামের মাথাটা আমার কোলে তুলে অনেক জোরে কান্না করতে লাগলাম। ম্যাম আমার দিকে তাকিয়ে হা করে জোরে জোরে দুইবার শ্বাস নিল, মনে হচ্ছে কিছু বলতে চাচ্ছে। তারপরই ম্যামের চোখ দুটো বুঝে গেল। আমার হাত পা যেন অসাড় হয়ে এলো। তারপর সবাই ম্যামকে ধরাধরি করে কাছের একটা হাসপাতালে নিয়ে আসলাম। হাসপাতালে নিয়েই ম্যামকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। মাথা দিয়ে অনেক ব্লিডিং হচ্ছে, আমার শার্ট ম্যামের রক্ত দিয়ে ভিজে আছে। আমি পাশের চেয়ারে ধপ করে বসে পড়লাম। মনে হচ্ছে সবকিছু আবার হারিয়ে ফেলবো। কেমন আমি কেঁদেই যাচ্ছি, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। কিছুক্ষণ পর আমি অ্যাক্সিডেন্টের কথা ফোন করে আমার আম্মুকে জানিয়ে দিলাম। শুনেই আমার আম্মু কান্না করতে লাগলো। সাথে ম্যামের আম্মুকেও জানিয়ে দিল আমার আম্মু ওনারা আসতেছে। আমার আব্বুকেও আম্মু ফোন করে জানিয়ে দিল। আব্বু দিনাজপুর থেকে সাথে সাথে রওনা করেছে। কিছুক্ষণের মধ্যে আম্মু আর ম্যামের আব্বু আম্মু সবাই হাসপাতালে পৌঁছে গেল। এসে ওনারা কান্না করতে লাগলো। তারপর আমি বললাম, সরি আম্মু, আমার জন্যই এমন হলো। ম্যামকে যদি না নিয়ে বের হতাম আজকে তাহলে এরকম কিছুই হতো না। আম্মু বলল, প্লিজ তুই এমন করে বলিস না। প্রায় 1 ঘন্টা পর আমার আব্বু চলে আসলেন। এসেই বললেন, কি করে এরকম হলো, কে এরকম করেছে, আমরা তাকে খুঁজে বের করব। অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই পুলিশ কেসও হয়েছে। কিছুক্ষণ পর পুলিশ আসলো। আমরা পাশের মল থেকে সিসি ক্যামেরায় ফুটেজে দেখেছি কে এরকম করেছে, এবং আমরা তাকে গ্রেপ্তারও করেছি। তার সর্বোচ্চ শাস্তির জন্য আবেদন করব, চিন্তা করবেন না। বলে উনি চলে গেলেন। প্রায় আরো 2 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হলেন। সবাই আগ্রহ নিয়ে ডাক্তারের কাছে ছুটে গেলেন। আমিও গিয়ে বললাম, ডাক্তার, ম্যামের কি অবস্থা? ডাক্তার বলল, রোগী আপনার কি হয়? আমি বললাম, আমার পুরো পৃথিবী, আমার হবু বউ। এখন বলেন ও কেমন আছে? ডাক্তার বলল, এখনো ঠিক আছে, আমরা তো ওকে বাঁচিয়ে নিয়েছি, এখনো জ্ঞান ফিরেনি, আমরা বেডে শিফট করে দিচ্ছি, দেখা যাক কি হয়, চিন্তা করবেন না। বলেই ডাক্তার চলে গেলেন। কিছুক্ষণ পর ম্যামকে বেডে শিফট করা হলো। এখন রাত প্রায় 11টা বাজে, কিন্তু কারো বাসায় যাওয়ারই কোনো নাম নেই। আমি ম্যাডামের বেডের পাশে ওনার হাতটা শক্ত করে ধরে মনমরা হয়ে বসে আছি। আঙ্কেল এসে বলল, আঙ্কেল বলল, রাকিব, তোমার আব্বু আম্মুকে নিয়ে সবাই বাসায় যাও, আমি এখানে আছি। আমি বললাম, না, আমি ওকে ছাড়া এখান থেকে এক পাও যাব না। আঙ্কেল বলল, বুঝার চেষ্টা করো বাবা, তুমি ওর শোকে অনেক অসুস্থ, তোমারও ঘুমের প্রয়োজন। আমি বললাম, আমি কিছুই বুঝতে চাই না, আমি ওর পাশেই থাকতে চাই। আব্বু আমার আম্মু আর আন্টিকে নিয়ে বাসায় চলে গেলেন। আমি আর আঙ্কেল রয়ে গেলাম। আঙ্কেল বাইরে খাবার আনতে গেছে, আর আমি সব সময় ম্যামের হাত ধরে পাশেই বসে আছি। খাবার আনার পর আঙ্কেল আমাকে খেয়ে নিতে বললেন। খেতে না চাইলেও শরীর খারাপ করবে, তাই আঙ্কেল জোর করেই খাইয়ে দিলেন। রাত 12:30, হাসপাতালের করিডোরে নিস্তব্ধতা। মাঝে মাঝে শুধু নার্সদের পায়ের শব্দ আর মনিটরের বিপ বিপ আওয়াজে কানে ভেসে আসছে। আমি এখনো ম্যামের হাত শক্ত করে ধরে বসে আছি, চোখ দুটো টনটন করছে ঘুমে, কিন্তু মন ঘুমাতে দিচ্ছে না। হঠাৎই দেখি ম্যামের আঙ্গুল একটু নড়ে উঠলো। আমি চমকে উঠে তাকালাম ম্যামের মুখের দিকে। মনিটরে ম্যামের হার্টবিট একটু বেড়ে গেল। ধীরে ধীরে ম্যামের চোখের পাতাগুলো কেঁপে উঠলো, যেন অনেক অন্ধকারের ভিতর থেকে আলোয় ফিরতে চাইছে। আমি কাঁপা গলায় বললাম, ম্যাম। ম্যাম কষ্ট করে চোখ খুললো, দৃষ্টিও অস্পষ্ট, ঠোঁট সামান্য নড়ল, আর বলল, রাকিব। আমার বুকের ভিতর কেমন ধপ করে উঠলো। আমি তাড়াতাড়ি নার্স ডাকলাম। নার্স এসে প্রেসার মাপতে লাগলেন, কিছু ওষুধ চেক করলো। আঙ্কেলও বাইরে থেকে ছুটে চলে আসলো। নার্স সব চেক করে তারপর বলল, ওনার মাত্র জ্ঞান ফিরেছে, তাই ধীরে কথা বলবেন, রোগীকে চাপ দিবেন না। নার্স চলে যাওয়ার পর আমি ম্যামের দিকে তাকালাম। উনি একটু কষ্টের হাসি দিলেন। তারপর আঙ্কেলের দিকে ওনার চোখ পড়তেই ম্যাম আঙ্কেলকে বলে উঠল, কেমন আছো আব্বু? আমি আর আঙ্কেল এক ঝটকায় ম্যামের দিকে তাকালাম আর চোখ বড় বড় করলাম।
ম্যাম আঙ্কেলকে চিনতে পারছে কি করে? তাহলে কি উনার স্মৃতিশক্তি ফিরে আসছে? আমাদের ওইভাবে তাকানো দেখে ম্যাম আবার বলে উঠলো, কি হলো, তোমরা আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো কেন? ম্যামের কথা শুনে আঙ্কেলের ঠোঁট কাঁপছে, চোখে পানি টলমল করছে। এতদিন ধরে যেই মানুষটা নিজের বাবাকে চিনতে পারেনি, আজ হঠাৎ তার মুখে আব্বু ডাক্তার শুনে যেন বুকের ভিতর জমে থাকা সব কান্না একসাথে বেরিয়ে আসতে চাইছে। আঙ্কেল কাপা গলায় বললেন, তুই আমাকে চিনতে পারছিস মা? ম্যাম হালকা হাসি দিয়ে দুর্বল হাতটা তুলতে চেষ্টা করলেন। আমি দ্রুত ওনার হাতটা আঙ্কেলের হাতে রাখিয়ে দিলাম। তারপর বললাম, চিনতে পারছি আব্বু, আমার সব মনে পড়েছে। আঙ্কেলের গলা বুঝে এলো, কোনো শব্দ বেরোচ্ছে না, শুধু দু চোখ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। আঙ্গুল দিয়ে মেয়ের কপালে হাত বুলিয়ে দিলেন, কপালে একটা চুমু দিলেন আর বললেন, আল্লাহ তুমি আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছো, তোমার অশেষ মেহেরবানি। ম্যাম চোখ বন্ধ করে আব্বুর হাত আঁকড়ে ধরলেন, যেন ছোটবেলার মতো বাবার স্নেহের আসলে ফিরে এসেছে। একটু পর ম্যাম বলল, আব্বু আম্মু কোথায়? আঙ্কেল বলল, তোর আম্মুকে বাসায় পাঠিয়ে দিয়েছি মা, কাল আসলেই দেখতে পাবি, এখন একটু ঘুমানোর চেষ্টা কর। ম্যাম বলল, ঠিক আছে আব্বু। বলেই আঙ্কেল একটু বাইরে চলে গেল। আমি মনে মনে ভাবতেছি, এখন কি ম্যামের ছদ্মবেশী কবির কথা মনে পড়বে? তাহলে এতদিনের ভালোবাসা কি ছিল? আর এখন কি ছদ্মবেশী কবির কথা মনে করিয়ে দেওয়া ঠিক হবে? না না, ম্যাম সুস্থ হোক আরো।